আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা সাকসেস। তো আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছে এমডি রাজু ইসলাম, যে ভাইয়া কিছু মাস আগে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে গিয়েছে। তো আজকে ভাইয়া আমাদের সাথে সেই সমস্ত বিষয়ে তার এক্সপিরিয়েন্স, তার পুরো জার্নিটা করতে যে বিষয়গুলোকে ফেস করতে হয়েছে সেগুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করবে। এবং আজকে আমাদের ভিডিও টপিক হিসেবে থাকবে হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা কেন যাব বা কারা অস্ট্রেলিয়াকে টার্গেট করব। তারপরে হচ্ছে ভিসা টাইপ, হু ক্যান অ্যাপ্লাই, মানে মিনিমাম কোয়ালিফিকেশন কতটুকু থাকবে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করতে গেলে। তারপরে হাউ টু ফাইন্ড জবস অ্যান্ড ডু অ্যাপ্লিকেশন, আমরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছি কিভাবে জবগুলো খুঁজে বের করবো এবং কিভাবে আমরা অ্যাপ্লিকেশন গুলো করব। তারপরে থাকবে হচ্ছে ভিসা প্রসেস, ইনল্যান্ড আউটল্যান্ড, মানে বাংলাদেশ থেকে যারা প্রসেস করবেন অথবা বাংলাদেশি বাইরে প্রবাসী হিসেবে যারা আছেন তারা কিভাবে প্রসেসটা করতে পারেন, এবং ভিসা পসিবিলিটি, ফ্যাক্টস অ্যাবাউট অস্ট্রেলিয়া অ্যান্ড ভিসা টিপস, অস্ট্রেলিয়ান এম্বাসি ঠিক কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয় ভিসা গ্র্যান্ট করার জন্য, সেই বিষয়ে আজকে টিপস থাকবে যেন আপনারা যারা এখন নতুন ট্রাই করতেছেন তাদের জন্য ভিসা পসিবিলিটিটা বেশি থাকে। তারপরে স্যালারি এবং লিভিং কস্ট, কারণ এই দুইটা ক্যালকুলেট করলেই আমরা আমাদের সেভিংসটা জানতে পারবো যে আমরা অস্ট্রেলিয়াতে গেলে কি পরিমাণ টাকা আমরা এক্সপেক্ট করতে পারি যে আমরা সেভ করতে পারবো। তারপর ওভারঅল একটা ভিসা কস্ট থাকবে, যেটা নিয়ে আমরা সবার লাস্টে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এর পাশাপাশি রেগুলার ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার অফিসিয়াল ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভাইয়া, আজকে আপনি একটু কাইন্ডলি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার একটা শর্ট পরিচয়টা একটু দিয়ে আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি এমডি রাজু ইসলাম। প্রথমে আমি একটু ধন্যবাদ দিতে চাই আপনাকে যে আপনি আমাকে ইনভাইট করেছেন কিছু কথা বলার জন্য। প্লেজার। সেটার জন্য অশেষ ধন্যবাদ। আর আমি আমার সম্বন্ধে বললে খুবই ছোট করে বলবো, আমি বাংলাদেশ থেকে এসেছি গত 5 মাস আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে। তার সাথে আমি এটাও বলতে চাই আমি এখানে একজন মেটাল ফেব্রিকেটর। আমার হচ্ছে ওভারঅল 8 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স, সেটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সবকিছু মিলিয়ে। আমি এখানে বাংলাদেশ থেকে আমি জবটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, বাংলাদেশে বসে অ্যাপ্লাই করে তারপরে ফার্দার যে প্রসেস আছে ওইটা কমপ্লিট করে এখানে এসেছি আর কি। যাক, মাশাল্লাহ। এখন আমাদের তাহলে টপিক অনুযায়ী প্রথম যে টপিকটা, হোয়াই অস্ট্রেলিয়া। ওকে ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে বাংলাদেশি কোন গ্রুপ বা ক্লাস্টারের লোকজনরা আছে তারা অস্ট্রেলিয়াকে টার্গেট করতে পারে তাদের আলটিমেট ডেস্টিনেশন হিসেবে। খুব ভালো একটা কোশ্চেন করেছেন, যেটা আমি বলতে চাই। এখানে আপনার ক্লাসিফিকেশন করা হয় প্রফেশনটা মূলত দুইটা ভাবে। একটা হচ্ছে ওরা যেটা বলে, একটা হচ্ছে হোয়াইট কলার জব, একটা হচ্ছে ব্লু কলার জব। তো হোয়াইট কলার রাইট। জবটা হচ্ছে মূলত ডেস্ক জব যারা করে, যারা ডেস্ক জব করে অথবা যারা কর্পোরেট অফিস জব করে তাদের জন্য ওইটা। আর ব্লু কলার হচ্ছে যারা হচ্ছে ট্রেড প্রফেশনে আছে বা কোনো একটা স্কিল ক্যাটাগরিতে আছে, স্কিল তাদের ক্যাটাগরিতে। জন্য হচ্ছে, জি জি জি, তাদের জন্য হচ্ছে আপনার ব্লু কলার জব। এবং ব্লু কলার জবটা হচ্ছে অ্যাভেলেবল আর কি, জি। তাদের ভালো একটা সুযোগ রয়েছে এখানে মুভ করার। গ্রেট। তো আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রবাসী হিসেবে যারা কনস্ট্রাকশন অথবা স্কিল্ড ওয়ার্কার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন তাদের জন্য পসিবিলিটি বেশি থাকবে, তারা অস্ট্রেলিয়াকে টার্গেট করতে পারেন তাদের আলটিমেট ওয়ে হিসেবে। হ্যাঁ, তারপর হচ্ছে ভিসা টাইপ, টেম্পোরারি স্কিল শর্টেজ, যেটা টিএসএস সাব ক্লাস 482 এর আন্ডারে অ্যাপ্লাই করবো। তো এই বিষয়ে ভাইয়া একটু ডিটেলসে বলবেন। তো সাব ক্লাস 482 হচ্ছে আপনার এটা এমপ্লয়ারদের জন্য সহজ, আবার যিনি ক্যান্ডিডেট হবেন বা যিনি এমপ্লয় আপনার মানে ওয়ার্কার হবেন অথবা এমপ্লয়ি হবেন তার জন্য এই ভিসা স্ট্রিমটা সহজ আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের পরবর্তী টপিক, হু ক্যান অ্যাপ্লাই, মিনিমাম কোয়ালিফিকেশন, কতটুকু কোয়ালিফিকেশন নিয়ে আসলে জার্নিটা শুরু করা উচিত। আচ্ছা, কোয়ালিফিকেশনের ব্যাপারটা এটা একটু মজার, আবার একটু সহজ একটু কঠিন। হ্যাঁ, জি। বিষয়টা হচ্ছে যে যদি কেউ স্কিল সিলেক্টে আসতে চায়, অবশ্যই এখানে স্কিল সিলেক্ট নিয়ে আসতে হবে। উইদাউট আপনার স্কিল এখানে ভিসা হয় না, এটা সবাই জানে। হুম। তো সেটা যে পেশাই হোক, আপনার ওয়েল্ডার হোক, মেটাল ফেব্রিকেটর হোক, বা আদার্স যে ট্রেড আপনার পেশাগুলি আছে হুম। যেগুলি স্কিল সিলেক্টের আন্ডারে আছে, অকুপেশন লিস্ট আগে চেক করতে হবে যে উনি যে জবটা করছে অথবা উনি যেই কাজটা করছে সেটা কি এই অস্ট্রেলিয়ান স্কিল সিলেক্টে আছে কিনা। যদি থাকে, তার হচ্ছে যেটা শুরুতে লাগবে মিনিমাম হচ্ছে 3 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স, জি। জি। সাথে লাগবে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এগুলো দুইটা। আর 3 নাম্বার হচ্ছে কিছু প্রফেশন আছে যেগুলিতে হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট লাগে না। আমি আমি বলবো যে স্কিল অ্যাসেসমেন্ট জিনিসটা কি, কিন্তু ম্যাক্সিমাম প্রফেশনে হচ্ছে আপনার স্কিল অ্যাসেসমেন্ট লাগে। লাগে। যেমন অ্যাজ এ এক্সাম্পল, কোনো ক্যান্ডিডেট যদি সে যদি দাবি করে যে ভাই আমি একজন ওয়েল্ডার অথবা আমি একজন মেটাল ফেব্রিকেটর, আমার হচ্ছে 3 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স আছে, তো এই কথাটার আসলে মূলত ভিত্তিটা কি, এইটা প্রুফ হ্যাঁ। করার জন্য এখানে লোকাল কিছু হচ্ছে আপনার ইনস্টিটিউশন আছে যেটা হচ্ছে গভর্নমেন্টের থ্রুতে চলে। ওরা হচ্ছে এই ক্যান্ডিডেটের স্কিলটাকে আপনার অ্যাসেস করে, যাচাই করে। অ্যাসেস করে ওকে হচ্ছে একটা পজিটিভ আউটকাম রেজাল্ট দেয়, যেটা হচ্ছে ওনাকে লিডিং করে ভিসা পাওয়ার জন্য। তো ওইগুলি ওনারা যাচাই করবে। ওনার হচ্ছে স্যালারি স্টেটমেন্ট, ওনার হচ্ছে ইনস্টিটিউশন, এবং ওনার হচ্ছে এমপ্লয়ার, উনি যে এমপ্লয়ারের আন্ডারে ছিলেন ওই এমপ্লয়ারের রেফারেন্স লেটার দিতে হয়। এবং ওনারা এইগুলি হচ্ছে স্টেপ বাই স্টেপ ওনারা হচ্ছে ভেরিফাই করে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে অথবা মেইলে অথবা ডিরেক্ট ফোনে
কিভাবে করে এটা অ্যাসেসিং অথরিটি বলতে পারে। এটা আসলে কেউ জানে না কিভাবে করে। তো জি জি। সবকিছু মিলিয়ে ওনারা যখন বুঝতে পারে যে ক্যান্ডিডেট যেটা বলছে যে না এটা ওকে ঠিক আছে, ফাইন, তারপরে হচ্ছে ওনাকে একটা পজিটিভ আউটকাম দেয়। ওকে, তাহলে আমরা অলরেডি আমাদের মোটামুটি একটা মিনিমাম কোয়ালিফিকেশনটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে হাউ টু ফাইন্ড জবস অ্যান্ড ডু অ্যাপ্লিকেশন। তাহলে ভাইয়া আমরা এই প্রফেশনগুলো থেকে যারা অ্যাপ্লাই করবো অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কার, ইঞ্জিনিয়ার অথবা নার্স হিসেবে, আমরা জবগুলো কোথা থেকে খুঁজে বের করবো এবং আমরা কিভাবে সেখানে অ্যাপ্লাই করবো? আচ্ছা, তো জব পাওয়ার বিষয়টা হচ্ছে এটা খুবই ইজি ওয়ে। এখানে মানে খুব কঠিন কিছু না। যেমন আমি যদি বলি অ্যাজ এ এক্সাম্পল, বাংলাদেশে যেরকম একটা জব সাইট আছে বিডি জবস, মনে হয় আমরা সবাই জানি, জি। সেরকম অস্ট্রেলিয়াতেও বেশ কিছু জব সাইট আছে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য কয়েকটা নাম বলতে চাই, মানে ভেরিফাইড। হ্যাঁ, প্রথমে হচ্ছে সিক, SEEK সিক। তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, যদি কারো লিঙ্কডইনে প্রোফাইল থাকে ওখান থেকে জব অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর হচ্ছে ইনডিড এবং জোড়া। এই কয়টাতে যদি প্রোফাইল থাকে তাহলে এখানে প্রচুর জব পোস্টিং হয় অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে। জি। ওখান থেকে যার যে পজিশন ওই পজিশন অনুযায়ী দেখে জব অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্রেট। সো আমাদের অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা খুব বেশি জটিল না, যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, আপনারা সুন্দরভাবে জবগুলো খুঁজে বের করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই মাথায় রাখতে হবে জব অ্যাপ্লিকেশন এবং অস্ট্রেলিয়া নিয়ে ভাবার আগে ইংলিশ প্রফিসিয়েন্সিটা ভালো থাকতে হবে। আমার ইংলিশে কথা বলতে পারার দক্ষতা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার অস্ট্রেলিয়াকে লিস্টে রাখা যাবে না। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমি অ্যাপ্লিকেশন করার পরে কোম্পানি আমার সাথে কিভাবে কানেক্ট করবে এবং জব অফার লেটার বা এগুলো আমাকে কিভাবে পাঠাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা খুবই পয়েন্টেড একটা বিষয়। এটা নিয়ে আমি একটু বলতে চাই, মানে একটু বিস্তারিত বলতে চাই আর কি। জি যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি আমার কথাটা জি। বলি। আমাকে মেল দিয়েছিল, মেল দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি যে পজিশনে অ্যাপ্লিকেশন করেছো, তো তুমি কি ভাবছো, তুমি কি এটার জন্য ফিট কিনা। যদিও আমি এটা আমার কাভার লেটারে বলেছি। আহ, এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে, কাভার লেটারটাকে ওরা হচ্ছে মোটিভেশনাল লেটার বলে, যে আসলে আমার মধ্যে কি আছে, আমি হুম। কোম্পানিকে কি দিতে পারবো এবং কেন আমাকে হায়ার করা উচিত। তো এই বিষয়গুলো একটু গুছিয়ে লিখলে হয় কাভার লেটারে। তারপর হচ্ছে শর্টলিস্টেড করার পরে ওরা হচ্ছে আমাকে মেল দিয়েছিল, মেল দিয়ে জিজ্ঞেস করেছে যে আসলে আমি যে জবটা করি সেটা আসলে ওরা একটু দেখতে চায়। আমাকে একটা ডেজিগনেটেড একটা প্রজেক্ট ওরা আমাকে দেয় যে তুমি এই কাজটুকু আমাকে করে দেখাও। তারপর হচ্ছে ওরা মেল দিবে, মেল দিয়ে হচ্ছে কিছু ডকুমেন্টস চাবে, সেটা ভিডিও হোক অথবা ফটোস হোক। ডিপেন্ড ওইটা ওরা করে দেখবে, কোন দেখে পোস্টের যদি, জন্য আপনি অ্যাপ্লাই করছেন, পোস্ট অনুযায়ী। জি জি জি, ম্যাক্সিমামে হচ্ছে ট্রেড প্রফেশন যেগুলি আছে, স্কিল সিলেক্টেড যে প্রফেশন হুম গুলি হুম। আছে, ওগুলিতে আসলে ওই কাজটা হাতের প্রুফ কাজ। করতে হয় যে আপনি হুম। কাজটা জানেন, আপনি কিভাবে কাজটা করেন এবং যেই ওয়েতে আপনি করেন সেটা হচ্ছে ওদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সবকিছু মিলিয়ে যখন ওদের মনে হবে যে না ঠিক আছে, ওকে ফাইন, একে হচ্ছে রিক্রুট করা দরকার, তখনই হচ্ছে ফাইনাল স্টেপের জন্য ওরা আগাবে। তো ফাইনাল স্টেপটা কি? ফাইনাল স্টেপটা হচ্ছে ওদের এখানে প্রত্যেকটা কোম্পানির, যেটা বললাম আমি, যে মাইগ্রেশন লয়ার থাকে, হুম। ওর ওই মাইগ্রেশন লয়ারের মাধ্যমে হচ্ছে ফাইলটা প্রসেস করায়। ওভারঅল বিষয়টা এখানে এরকম দাঁড়াচ্ছে যে আমি কোম্পানিতে অ্যাপ্লাই করব, আমার যোগ্যতাটা প্রুফ করার পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো কোম্পানি নিজে থেকেই করতে থাকবে, তাদের জি নির্দিষ্ট জি, লয়ার এক্স্যাক্টলি। দিয়ে তার নিজে থেকেই করতে থাকবে। তো সেই বিষয়ে আমার কোনো ধরনের কোনো টেনশনের কারণেই তারাই আমাকে আপডেট জানিয়ে দিবে। জি জি, ওরা ওরা স্টেপ বাই স্টেপ বলবে যে আপনার কখন কি করা লাগবে। হুম। আপনার কোথাও কিছু করতে হবে না, আপনি জাস্ট ওরা কি চাচ্ছে সেটার সাথে শুধু কোঅপারেট করবেন। জি। সো বাংলাদেশ থেকে জি, আমার কাজ কি হবে? বাংলাদেশ থেকে তেমন কোনো কাজ নাই। যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করবে, মানে এর আগে ভিসা অ্যাপ্লিকেশনের আগের যে স্টেপ হুম। সেগুলি পার হওয়ার পরে লাস্টে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশনটা করতে হয়। ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ওরা হচ্ছে আপনার বায়োমেট্রিক হচ্ছে রিকোয়েস্ট দিবে আপনার জি। হোম অ্যাফেয়ার্স থেকে, এবং মেডিকেল রিকোয়েস্ট দিবে। আচ্ছা। আর যদি আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সাথে যদি পুলিশ ক্লিয়ারেন্স আগে যদি সাবমিট করা থাকে তাহলে ওটার দরকার নাই, না হলে পরে হচ্ছে বায়োমেট্রিক, মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স, এই তিনটার হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে। এইগুলি জি। হচ্ছে ফিল আপ করে দিলেই আপনার এরপর আর কোনো কিছু করার থাকে না, জাস্ট ভিসা আউটকামের জন্য। এক্ষেত্রে জবটা সিকিউর করার পরে ম্যাক্সিমাম কাজ কোম্পানির মাধ্যমেই হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের খুব একটা প্রেশার বা পেইন নিতে হচ্ছে না। এ পর্যায়ে হচ্ছে আমাদের তাহলে অস্ট্রেলিয়ার এম্বাসি ঠিক কোন বিষয়গুলো দেখে, ভিসা টিপস হিসেবে আমাদের দুই দুই একটা টিপস দিতেন। তো ওরা মূলত ফোকাস করে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনি কোন 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 স্টেপগুলি আপনি পার হয়ে এসেছেন। যদি আপনার অ্যাপ্রুভড নমিনেশন থাকে জি। আর যদি স্কিল অ্যাসেসমেন্ট থাকে তাহলে ভিসা পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট না, মানে আমি বলবো কিছুই না, খুবই ইজি। ওইটা কারণ হচ্ছে মানে আমার যখন, অলমোস্ট ওইটাই আমার একটা ভিসা, যে তারা অস্ট্রেলিয়াতে আমাকে জি ডাকছে। জি জি, কারণ যখন আপনাকে স্কিল অ্যাসেস করাবে, স্কিল অ্যাসেসিং অথরিটি তো আপনাকে ভেরিফাই করেই আপনাকে রেজাল্টটা দিবে। হুম। যখন আপনি পজিটিভ পাবেন তার মানে হচ্ছে আপনি সব অবস্টাকল আপনি পার করে ফেলেছেন, এখন আপনার ভিসা পেতে কোনো সমস্যা নাই। তবে ওকে যেটা তাহলে। যেটা আমি বলবো যে জি। ফেক ডকুমেন্টস যদি কেউ দেওয়ার চেষ্টা করে
তাহলে হচ্ছে তার ভিসা অবশ্যই হবে না, সেটা মানে কি বলবো, ওটা নোটিস হয়ে যাবে যে উনি ফেক ডকুমেন্ট দিয়েছে। জি, এইটাই জাস্ট হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যদি কোনো এজেন্সি বা কোনো লোকের মাধ্যমে ভুয়া কোনো ডকুমেন্ট সাবমিট করি, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি আমি ক্ষতির সম্মুখীন হব এবং পরবর্তীতে ব্ল্যাক লিস্টেড হতে পারি। তো এইটা করা যাবে জি, সেটা 5 ইয়ার্স এর জন্য, শুধু অস্ট্রেলিয়াতে না, আপনার অস্ট্রেলিয়ার সাথে যে আরো 5টা দেশ আছে, ওই হুম 5টা দেশে সে ওই 5 বছরের মধ্যে মুভ করতে পারবে না, মুভ করতে পারবো না। সো প্রপার এটা এলিজিবিলিটি খুবই থাকা সত্ত্বেও। খুবই কনফিডেন্সিয়াল এবং খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আমরা অবশ্যই এই ধরনের কোনো কাজে যেন জড়িয়ে না যাই, নিজের অজান্তে হোক আর নিজে জেনে শুনে হোক। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা সর্বশেষ যেটা হচ্ছে ভিসা কস্ট, আমি যে টোটাল প্রসেসটা শুরু করলাম শেষ করলাম, আপনি একটু স্টেপ বাই স্টেপ ওভারভিউ যে কোন স্টেজে কত টাকার মতো বাজেট হতে পারে এটা একটু যদি বলে দেন। আচ্ছা, ভিসা কস্টের বিষয়টা এইটা নিয়ে মানে কি বলবো, কনফিউশন অনেকেরই হুম কনফিউশন, অনেকের প্রপার এলিজিবিলিটি আছে থাকা সত্ত্বেও হয়তো ওইভাবে আগাতে পারে না, যে কিরকম কস্টটা হবে মূলত। তো এটার বিষয়টা হচ্ছে যে এখানকার রুলস, যে কোনো এমপ্লয়ার যদি কোনো আপনার ওয়ার্কারকে আনতে চায় এখানে, হুম। ফরেন ওয়ার্কারকে, তার কাছ থেকে একটি পয়সাও নিতে পারবে না। কোম্পানি আপনাকে স্পন্সর করবে, স্পন্সর করার ক্ষেত্রে এইখানে টোটাল প্রসেসটা শেষ হতে, ভিসা অ্যাপ্লিকেশন করার আগ পর্যন্ত অ্যারাউন্ড আপনার 20,000 অথবা 25,000 অস্ট্রেলিয়ান ডলার কোম্পানির হচ্ছে পে করতে হয়। আর ভিসা কস্টটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনি কত ইয়ারের ভিসা পাচ্ছেন। হুম। যদি আপনি 4 ইয়ার্স এর হয় তো ওইটা ওইভাবে ক্যালকুলেট করে আপনার হোম অ্যাফেয়ার্স এ দেওয়া আছে, আমার এক্সাক্ট খেয়াল নাই কত। অ্যারাউন্ড আপনার 4 ইয়ার্স এর ভিসা, আমি যতটুকু জানি আপনার সিক্স 6,000 অথবা 6.5 অথবা 7,000 এরকম হতে পারে অস্ট্রেলিয়ান ডলার। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এই ভিসা কস্টটা এটা হচ্ছে ফ্রি। কিরকম ফ্রি? এটা চাইলে এমপ্লয়ার আপনাকে ফুল ফ্রি কস্টে আপনাকে নিয়ে আসতে পারে এখানে, অথবা এমপ্লয়ার আপনাকে অফার করতে পারে যে তোমার জন্য তো আমি স্পন্সর করেছি, সবকিছু মিলিয়ে আমার ভালো একটা অ্যামাউন্ট আমাকে পে করতে হয়েছে, জি। তো তুমি হচ্ছে তোমার ভিসা কস্টটা পে করে চলে আসো। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, মানে কোম্পানি ওই ধরনের যদি কোনো কোম্পানি হয় এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড অথবা গ্রুপ কোম্পানি, তারা হচ্ছে আপনাকে কিছুই বলবে না, ওরা হচ্ছে ভিসা কস্ট যা আছে ইচ অ্যান্ড এভরিথিং ওরা হচ্ছে পে করবে। আর এই এক্ষেত্রে হচ্ছে বিষয়। ভিসা কস্টের পরবর্তীতে আমাদের এয়ার টিকিট অথবা আমি যাওয়ার সময় প্রিপারেশন কিছু ক্যাশ টাকা নিয়ে যাওয়া, ওখানে গিয়ে 2-1 মাসের খরচ, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, আসলে এটা তো ভিসা জি জি, কস্টের আন্ডারে আসে না। বাংলাদেশে বাংলাদেশে যে কস্টগুলি থাকে ওইগুলি হচ্ছে ওরা এখানে রিলোকেশন কস্ট হিসেবে পরে হচ্ছে ওরা পেইড ব্যাক করে। জি। যেমন আমার ক্ষেত্রে আমি যেটা বলি, মানে আমি যে আমার যে কস্টগুলি হয়েছিল, আমার প্রত্যেকটার ভাউচার ছিল, আমি এখানে আসার পরে ওরা হচ্ছে টোটালটাই আমাকে পে ব্যাক করে। আলটিমেটলি আমি জিরো কস্টে এসেছি আর কি বলা চলে, কারণ আমার কোনো খরচই হয় না, আমার স্কিল অ্যাসেসমেন্ট সহ আমার কোম্পানি করিয়েছে। আদার্স যে ইচ অ্যান্ড এভরিথিং ছিল সেগুলি আমার পোর্ট করা ছিল, আমি তারপরে আসার পরে এখানে ওদের সাবমিট করেছি, ওরা আমাকে পে ব্যাক করে দিয়েছে। ওকে, তাহলে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু ওভারভিউটা এইভাবে দেই। আমি তো যারা আমি একটু বলতে চাই ভাই, এর মধ্যে আমি একটু বলতে চাই। বিষয়টা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশনের কথাটা, যেটা অনেকেই ভাবে যে আমি ম্যাট্রিক পাস অথবা আমি ইন্টারমিডিয়েট পাস, আমার জন্য কি এটা পসিবল? আমি বলবো যে হ্যাঁ, এটা পসিবল, কারণ ওরা ফোকাস করছে, মানে করছে মূলত যে আপনার স্কিলটা কি আছে, আপনার কত ইয়ার্স এর আপনার এক্সপিরিয়েন্স আছে। তো মিনিমাম স্ট্যান্ডার্ড ধরা হয় এখানে ইন্টারমিডিয়েট। যদি কারো ম্যাট্রিক থাকে, সে যে ভিসা পাবে না তেমনটা না, সে জব পাবে, সে ভিসা পাবে যদি তার অন্যান্য যে এলিজিবিলিটি গুলি সেগুলি যদি সে ফুলফিল মিট করতে পারে। তাহলে আজকে আমরা আমাদের টোটাল এই আলোচনার মাধ্যমে এটাই বুঝলাম যে যাদের যোগ্যতা আছে এবং মোটামুটি ইংলিশে কথা বলতে পারি, এই দুইটা বিষয় যদি আমাদের স্ট্রং থাকে তাহলে কিন্তু আমরা অস্ট্রেলিয়ার জন্য একটা পারফেক্ট ক্যান্ডিডেট। এখন আমরা যদি মনে করি যে স্কিলটা তো সবার কাজ করতে করতে চলেই আসে, কিন্তু যদি ইংলিশের সমস্যাটা যদি থেকে যায়, তাহলে আমরা একটু সময় নিয়ে এটাকে ডেভেলপ করব। অনেক শর্ট কোর্স আছে, কোচিং আছে বা অনলাইন কোর্স আছে, টিউটোরিয়াল আছে, সেটা দেখে দেখে প্র্যাকটিস করব, প্র্যাকটিসের উপরে কিছু না। আর ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসলে কোনো প্রকার কোনো ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় না, ল্যাঙ্গুয়েজটা যে কোনো জায়গা থেকেই যে কোনো পর্যায়ে থেকেই শেখা যায়। কারো 6 মাস লাগতে পারে, কারো 1 বছর লাগতে পারে, কিন্তু মনে রাখতে হবে অস্ট্রেলিয়ার মতো একটা কান্ট্রিতে গিয়ে সেটেল হইতে হইলে, সেখানে গিয়ে বাকি জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে হলে একটু কষ্ট তো করতেই হবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। সো এই হচ্ছে আজকের মতো আমাদের ওভারঅল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।